পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বিশ্বরূপ ঘটক, সহ শিক্ষক, হেয়ার স্কুল, কলকাতা। আজকে আমাদের আলোচনার বিষয়ে দর্শন এবং একাদশ শ্রেণীর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন এর দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচনায় শুরুতেই আমরা যে দ্বিতীয় যে অমাধ্যম অনুমান, সেই বিবর্তন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। বিবর্তনও এক ধরনের অমাধ্যম অনুমান, এবং এই বিবর্তনের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে স্ক্রিনে দেওয়া আছে। শুধু আগে একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে আমরা বলি বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে আমরা বলি বিবর্তিত। বিবর্তনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমরা ঘটতে দেখি বা যেগুলোকে আমরা বিবর্তনের নিয়ম বলতে পারি, সেগুলো প্রথম হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এক্ষেত্রে সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, অর্থাৎ যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ। এখন এই বিরুদ্ধ পদ বলতে কি বোঝায়? সাধারণভাবে তোমরা বুঝে নাও যে যখন আমরা কোনো পদ পাবো তার আগে অ বসিয়ে যে পদটি পাবো সেটি হচ্ছে যে বিরুদ্ধ পদ। যেমন মরণশীল যদি আমরা পাই তাহলে তার আগে অ বসিয়ে অমরণশীল, এটি হচ্ছে ওই মরণশীলের বিরুদ্ধ পদ। তাহলে কি বলা হচ্ছে 2 নম্বর নিয়মে? যে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, এটি হচ্ছে দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মে বলা হচ্ছে যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, আলাদা হবে। অর্থাৎ যুক্তিবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে নঙর্থক, যুক্তিবাক্য যদি নঙর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক। এবং চতুর্থ নিয়মে কি বলা হচ্ছে? যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্য হবে, যুক্তিবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। বিবর্তনের একটি উদাহরণ দিলে আমরা বলতে পারি যে সকল যুক্তিবাক্য, যদি আমরা সকল মানুষ হয় মরণশীল এ বচন ধরি, তাহলে সিদ্ধান্ত হবে বিবর্তন অনুযায়ী কোনো মানুষ নয় অমরণশীল জীব। কারণ দেখো, বলা হয়েছিল যে উদ্দেশ্য পদ অভিন্ন থাকবে, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এক্ষেত্রে দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য মানুষ, সিদ্ধান্তে ওই অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় বলা হয়েছিল যে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ, বিধেয় কি? মরণশীল জীব, তার বিরুদ্ধ পদ অর্থাৎ অমরণশীল জীব, সেটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে। তৃতীয় নিয়মে বলা হয়েছিল যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ গুণ ভিন্ন হবে। এখানে যুক্তিবাক্যের গুণ কি? যুক্তিবাক্যের গুণ হচ্ছে সদর্থক, সিদ্ধান্তে কি হয়েছে? সেটা নঙর্থক হয়েছে। আর চতুর্থ নিয়মে বলা হয়েছে যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। এখানে পরিমাণ দুটোরই সামান্য রয়েছে। প্রধান যুক্তিবাক্য হচ্ছে সামান্য সদর্থক আর সিদ্ধান্ত হচ্ছে সামান্য নঅর্থক, অর্থাৎ পরিমাণ অভিন্ন কিন্তু গুণ হচ্ছে যে ভিন্ন। এবারে 4টে যে নিরপেক্ষ বচন রয়েছে, অর্থাৎ এ, ই, আই, ও, এই 4টে নিরপেক্ষ বচনকে যদি আমরা বিবর্তন করি, তাহলে এখনই তোমরা দেখতে পাচ্ছ যে এ থেকে বিবর্তন করলে আমরা ই বচন পাই। আবার ঠিক একইভাবে ই বচনকে যদি আমরা বিবর্তন করি তাহলে আমরা এ বচন পাই। আই বচনকে যদি আমরা বিবর্তন করি তাহলে আমরা ও বচন পাই, এবং ও বচনকে বিবর্তন করলে আমরা আই বচন পাই। এই হচ্ছে বিভিন্ন নিরপেক্ষ বচনের বিবর্তন। বিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটিকে আমরা বলি বস্তুগত বিবর্তন বা মেটেরিয়াল অবভার্সন। এই বস্তুগত এই নামটার থেকেই তোমরা বুঝতে পারছো যে এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে করা হয়, এই বিবর্তন করা হয়। কিন্তু মনে রাখবে যে এই আবর্তন, বিবর্তন, সমবিবর্তন বা ইত্যাদি যেগুলো অমাধ্যম অনুমানের উদাহরণ আমরা আলোচনা করছি, সেগুলো সবগুলোই কিন্তু ফর্মাল লজিকের বিষয়। অর্থাৎ এখানে
আমরা কিন্তু যুক্তির আকারগত দিকটিকে বিবেচনা করি, এক্ষেত্রে কোনো বাস্তব বিষয়ের ওপরে আমরা গুরুত্ব দিই না। কিন্তু এই বস্তুগত বিবর্তনের ক্ষেত্রেই আমরা দেখি যে সেখানে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই বিবর্তন প্রক্রিয়াটি করা হয়ে থাকে। তাই বলা হচ্ছে যে নিছক বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বস্তুগত বিবর্তন করা হয়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে বিবর্তনীয় বচনের অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় করা হয়। তোমরা বিরুদ্ধ পদ তোমরা জেনেছ যে অযুক্ত করে বিরুদ্ধ পদ করা হয়, মরণশীল অমরণশীল বিরুদ্ধ পদ, কিন্তু এখানে বলা হচ্ছে বিপরীত পদের কথা। যেমন আরামদায়ক কষ্টদায়ক, শীত গ্রীষ্ম, যুদ্ধ শান্তি ইত্যাদি, এগুলোকে আমরা বলি সাদা কালো, এগুলোকে আমরা বলি বিপরীত পদ। এই উদাহরণে তোমরা দেখছো যে শীত হয় আরামদায়ক, তার থেকে সিদ্ধান্ত করা হচ্ছে গ্রীষ্ম হয় কষ্টদায়ক। এটি হচ্ছে বস্তুগত বিবর্তন। এই বস্তুগত বা বাস্তব অভিজ্ঞতার উপরে এই বিবর্তন করা হয়েছে। কিন্তু এই বিবর্তনকে কিন্তু আমরা বৈধ বলতে পারি না। বিবর্তনের নিয়ম যে রয়েছে, এই নিয়ম এখানে কিন্তু একাধিক নিয়ম এক্ষেত্রে লঙ্ঘিত হয়। যেমন সেখানে প্রথম একটা নিয়মে কিভাবে লঙ্ঘিত হচ্ছে দেখো, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য না হয়ে উদ্দেশ্যের বিপরীত পদ হয়েছে। নিয়মে কি বলা হয়েছিল? যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, কিন্তু এখানে তা হয়নি। এখানে কি হয়েছে? যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য না হয়ে উদ্দেশ্যের বিপরীত পদ হয়েছে। দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছিল? যে যুক্তিবাক্যের বিরুদ্ধ পদ না হয়ে এখানে বিপরীত পদ বলা হয়েছিল, যে যুক্তিবাক্যের বিধেয় পদ এর বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, কিন্তু এখানে বিরুদ্ধ পদ হয়নি, এখানে কি হয়েছে? বিপরীত পদ হয়েছে। তাহলে এটা দ্বিতীয় নিয়ম লঙ্ঘন। তৃতীয় নিয়মে কি বলা হয়েছিল? যে গুণ ভিন্ন হবে, অর্থাৎ সদর্থক হলে নঙর্থক, নঙর্থক হলে সদর্থক, কিন্তু এখানে কিন্তু গুণ ভিন্ন না হয়ে অভিন্ন হয়েছে। অন্তত এই তিনটি নিয়ম লঙ্ঘনের জন্য আমরা বস্তুগত বিবর্তনকে বৈধ বিবর্তন বলতে পারছি না। পরবর্তী যে অমাধ্যম অনুমানের কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে যে সমবিবর্তন, বা যাকে আমরা বলি কন্ট্রাপোজিশন। এই কন্ট্রাপোজিশন বা সমবিবর্তন হচ্ছে যে আবর্তন ও বিবর্তন প্রক্রিয়ার একটি নির্দিষ্ট ক্রমানুসারে যুগ্ম প্রয়োগ। আমরা আবর্তন দেখলাম, আমরা বিবর্তন দেখলাম, এবং একটি যুক্তিতে আমরা যদি এই আবর্তন এবং বিবর্তনকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে, অর্থাৎ ক্রমের কিন্তু এদিক ওদিক হলে চলবে না, প্রথম কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা, এই ক্রমটা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে। এই নির্দিষ্ট ক্রম অনুসারে যদি আমরা এদের যুগ্ম প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে সেই যুক্তি প্রক্রিয়াটাকে বা সেই অমাধ্যম অনুমানটাকে আমরা বলি আবর্তন, এই সমবিবর্তন বা কন্ট্রাপোজিশন। তাহলে এখানে প্রথম কি করতে হয়? প্রথমে যেটা করতে হয় যে যুক্তিবাক্যটাকে আমরা পাচ্ছি সেই যুক্তিবাক্যটাকে প্রথমে আমরা বিবর্তন করছি। বিবর্তন করার পর যে বাক্যটাকে পাচ্ছি সেটাকে আমরা আবর্তন করছি, এবং তারপর যে বাক্যটাকে পাচ্ছি সেই বাক্যটাকে পুনরায় আমরা কি করছি? আবার পুনরায় বিবর্তন করছি। তাহলে যে বাক্যটা পাওয়া যাবে, তাহলে সেটি হচ্ছে মূল বাক্যের, মূল যুক্তিবাক্যের সমবিবর্তিত রূপ। অর্থাৎ প্রথমে বিবর্তন করতে হবে, তারপর আবর্তন করতে হবে, এবং তারপর পুনরায় আবার সেটিকে বিবর্তন করতে হবে। এই যে সমবিবর্তন করা হয়, সমবিবর্তনের ক্ষেত্রে মূল বিষয়টা যেটা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে উদ্দেশ্যপদ, যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে কিনা, এবং যুক্তিবাক্যের বিধেয় পদ, এই যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে কিনা। অর্থাৎ উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, আবার বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এইটা লক্ষ্য রাখতে হবে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের ক্ষেত্রে। সমবিবর্তনের ক্ষেত্রে যখন আমরা এ বচনে সমবিবর্তন করি তখন আমরা এ বচন পাই, ই বচনে সমবিবর্তন করলে আমরা ও বচন পাই, ও বচনে সমবিবর্তন করলে আমরা আরেকটি ও বচন পাই, এবং আই বচনে সমবিবর্তন হয় না।
এবারে তোমাদের আই বচনের সমবিবর্তন হয় না, এটি কেন সেটি আমরা একটু জেনে নেব। যে আই বচনের সমবিবর্তন করতে গেলে প্রথমে আমরা আই বচনকে বিবর্তন করলে কি পাবো? আই বচনকে বিবর্তন করলে পাবো হচ্ছে যে ও বচন, এবং এই ও বচনকে যখন আমি পুনরায় আবার আবর্তন করতে যাব তখন কিন্তু আর সেই আবর্তনটা বৈধ হবে না, কারণ ও বচনের আবর্তন করা যায় না। সেই কারণেই বলা হয় যে আই বচনের সমবিবর্তন হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে ই বচনের সমবিবর্তন করলে কেন আমরা ই বচন পাচ্ছি, এই ও বচন পাচ্ছি? ই বচনের সমবিবর্তনের ক্ষেত্রে প্রথম আমরা যখন বিবর্তন করব তখন আমরা তাতে পাবো হচ্ছে এ বচন, এবং এ বচন থেকে যখন আমরা তাকে আবর্তন করব তখন আমরা পাবো হচ্ছে আই বচন, এবং ওই আই বচনকে পুনরায় আমরা যখন বিবর্তন করব তখন আমরা পাবো হচ্ছে আরেকটি ও বচন। এবং এই কারণেই বলা হয় যে ই বচন থেকে সমবিবর্তন করলে ও বচন পাওয়া যায়। তাহলে সমবিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমটি কি? নির্দিষ্ট ক্রমটি হচ্ছে প্রথমে যে যুক্তিবাক্যটি আমরা পাবো তার বিবর্তন করতে হবে, বিবর্তন করার পর তারপর সেটিকে পুনরায় আবর্তন করতে হবে, এবং এই আবর্তন করার পর সেই বাক্যটিকে পুনরায় বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তন, আবর্তন এবং বিবর্তন এই তিনটি করবার পর শেষে যে বাক্যটি আমরা পাবো সেই বাক্যটিকে আমরা বলবো সমবিবর্তিত, এবং প্রথম যে যুক্তি বাক্যটি পেলাম সেটাকে আমরা বলবো সমবিবর্তনীয়। এই হচ্ছে সমবিবর্তন প্রক্রিয়া। এবারে এই সমবিবর্তন, আবর্তন এবং বিবর্তন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকে, এই বিষয়গুলো থেকে যে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, প্রথম যেমন ধরো তোমাকে সিম্পলি একটা বাক্য দিয়ে বলা হতে পারে যে নিচের বাক্যটিকে আবর্তন করো, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে কেবলমাত্র ধার্মিকরাই সাধু। কেবলমাত্র থাকলে তোমরা জানো উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে এবচন করতে হয়, তাহলে সকল সাধু হয় ধার্মিক ব্যক্তি, এবং তার পাশে তুমি এটা লিখেছো যে আবর্তনীয়। কেন? আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে আমরা বলি আবর্তনীয়, এবং তার পরবর্তীতে যেহেতু আবর্তনের নিয়ম অনুযায়ী কি হয়, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, এবং উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে দুটো বাক্যের কি হয়, দুটো বাক্যের মধ্যে গুণের কোনো প্রভেদ হয় না, এবং যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হয় না। এ থেকে আবর্তন করলে আমরা আই পাই, এবং সে কারণেই কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সাধু। এটি হচ্ছে আবর্তিত রূপ। যদি তোমাকে বলা হয় বিবর্তন করতে, কোনো বাক্যকে বিবর্তন করতে, ধরো মানুষ কখনোই পূর্ণ নয়, তাহলে প্রথম লজিক্যাল ফর্ম করে নিচ্ছ, যৌক্তিক আকার করে নিচ্ছ যে কোনো মানুষ নয় পূর্ণ জীব, এটি হচ্ছে তোমার বিবর্তনীয়। বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে বলে বিবর্তনীয়, এবং তারপর সিদ্ধান্ত হিসাবে বিবর্তিত। তাহলে উদ্দেশ্য হয় বলা হয়েছিল, বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হয়, তাহলে পূর্ণ জীব এর বিরুদ্ধ পদ হচ্ছে অপূর্ণ জীব। বলা হয়েছিল যে গুণ ভিন্ন হয়, তাহলে যুক্তিবাক্য যেহেতু নঅর্থক, সিদ্ধান্ত সদর্থক, এবং বলা হয়েছিল পরিমাণ অভিন্ন হয়, তাহলে দুটোই সামান্য, এবং এইভাবে করে তুমি বিবর্তন প্রক্রিয়াটিকে তুমি করতে পারো। এরপরে আস্তে আস্তে দেখো আমরা জয়েন্ট অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছি। এরপর বলা হয়েছে যে আবর্তন করে বিবর্তন করো, অর্থাৎ একটাই বাক্য, সেই বাক্যটাকে প্রথমে আবর্তন করো এবং তার পরবর্তীতে বিবর্তন করো। বাক্যটা কিরকম? সাধারণত কাঁচা আম টক হয়। লজিক্যাল ফর্ম করলে তুমি কোনো কোনো আম হয় টক ফল, এবং তারপর তার আবর্তিত রূপ পেলে কোনো কোনো টক ফল হয় আম, কোনো কোনো টক ফল হয় আম। এটি হচ্ছে আবর্তিত, এবং যেহেতু আবর্তন করে বিবর্তন করতে বলেছে, তাহলে আবর্তন করে বিবর্তন করার মানে হচ্ছে এই যে আবর্তিত বাক্যটি পেলে এই বাক্যটিকে কিন্তু বিবর্তন করতে হবে। কাজেই পরবর্তী ধাপের ক্ষেত্রে লিখবার সময় একটু সচেতনভাবে তোমাকে লিখতে হবে যে আবর্তিতের বিবর্তিত। এখানে শুধু বিবর্তিত লিখলে হবে না, কিন্তু এখানে লিখতে হবে আবর্তিতের বিবর্তিত। তাহলে কি করছো? এই যে আবর্তিত বাক্যটাকে পেলে এই বাক্যটার বিবর্তন করছো, যার জন্য দেখো টক ফল এটা উদ্দেশ্য রয়েছে, আম এইটার বিরুদ্ধ পদ অ আম এখানে রয়েছে, এবং দুটোর পরিমাণ অভিন্ন রয়েছে, দুটোই বিশেষ, এবং গুণ ভিন্ন রয়েছে, একটা সদর্থক একটা নঅর্থক। আই থেকে ও বচন পাওয়া গেছে। এটি হচ্ছে যে আবর্তন করে বিবর্তন। আবার কখনো এরকম হতে পারে যে বিবর্তন করে আবর্তন করো। প্রথমটা যেমন আবর্তন করে বিবর্তন করো, এখানে বিবর্তন করে আবর্তন করো।
যে মানুষ সর্বদা সফল হয় না। তুমি পেলে কোনো কোনো লজিক্যাল ফর্মে কোনো কোনো মানুষ নয় সফল ব্যক্তি, ও বচন, এবং তার পরবর্তীতে এইটাই তুমি পেলে কি, এইটাই পেলে যে কোনো কোনো মানুষ হয় অসফল ব্যক্তি। কি করা হলো এখানে, আই বচন করা হলো, এবং সেখানে কি হলো, সেখানে বিবর্তিত, এখানে অসফল, সফলের বিরুদ্ধ পদ এখানে অসফল দেওয়া হলো, এবং তার পরবর্তীতে তুমি কি করলে, সেইটার আবার আবর্তিত করলে, বিবর্তিতের আবর্তিত, অর্থাৎ সেখানে কি করলে আরেকটি আই বচন পেলে, কোনো কোনো অসফল ব্যক্তি, তার মানে বিধেয়টা উদ্দেশ্যতে আসলো, উদ্দেশ্যটা বিধেয়তে গেল, এবং এখানে আমরা পেলাম হচ্ছে যে আরেকটি আই বচন। তাহলে এটা হচ্ছে লিখলাম বিবর্তিতের আবর্তিত। তাহলে এইভাবে করে আমরা কিন্তু আস্তে আস্তে জয়েন্ট অ্যাপ্লিকেশন, যুগ্ম প্রয়োগের দিকে যাচ্ছি। এবার আমরা সমবিবর্তনের দুটো উদাহরণ দেখতে পারি। প্রথম তোমরা দেখো যে কদাচিৎ পরিশ্রমীরা ব্যর্থ হয়। কদাচিৎ পরিশ্রমীরা ব্যর্থ হয়, তোমরা জানো যে কদাচিৎ এই শব্দ থাকলে, কদাচিৎ, ক্বচিৎ, ইংরেজিতে স্কেয়ারসলি, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে এবং তার সাথে সদর্থক চিহ্ন থাকলে সেটা ওবচন হয়। তার কাজেই আমরা এখানে করেছি কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি নয় ব্যর্থ ব্যক্তি, এবং সেটাকে আমরা 1 নম্বর দিয়ে চিহ্নিত করেছি। এবং পরবর্তী ধাপে তোমরা জানো যে বিবর্তন, আবর্তন এবং বিবর্তন, এই ক্রম অনুসারে আমাদের যুগ্ম প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে যে 1 নম্বরে বিবর্তিত, 1 নম্বরে বিবর্তিত, সেখানে আমরা কি করলাম, কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় অব্যর্থ ব্যক্তি, অর্থাৎ উদ্দেশ্য হলো বিধেয়ের বিরুদ্ধ পদ বিধেয় হলো, এবং সেটা আই বচন হলো, আমরা তাকে নাম্বার দিলাম 2। এবং পরবর্তী ধাপে 2 এর আবর্তিত, কোনো কোনো অব্যর্থ ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করলো এবং তোমার কি হলো, এবং গুণ অভিন্ন হলো। তাহলে এটা আমরা 3 নম্বর দিলাম। এর পরবর্তী ধাপে আমরা 3-এর বিবর্তিত করছি, 3-এর বিবর্তিত, এবং এই যে 3-এর বিবর্তিত করব, করে যে বচনটা পাবো সেই বচনটা কিন্তু আবার একই সাথে 1 নম্বর, অর্থাৎ আমার যে লজিক্যাল ফর্ম তার সমবিবর্তিত রূপ। তাহলে সেখানে আমরা কি পাচ্ছি, কোনো কোনো অব্যর্থ ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি, অব্যর্থ ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি, অর্থাৎ আমরা আই থেকে ও বচন পেলাম বিবর্তিত করে। এবার আমি বলেছিলাম যে সমবিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা মিলিয়ে নেব সেটি হচ্ছে যে যুক্তিবাক্যের যে উদ্দেশ্য পদ তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে কিনা। এক্ষেত্রে দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে পরিশ্রমী ব্যক্তি, তার বিরুদ্ধ পদ অপরিশ্রমী ব্যক্তি, এটি সিদ্ধান্তের ক্ষেত্রে কি হয়েছে, বিধেয় পদ হয়েছে। আবার যুক্তিবাক্যের যেটা বিধেয় পদ অর্থাৎ ব্যর্থ ব্যক্তি, এই ব্যর্থ ব্যক্তির এটার কি, এটার বিরুদ্ধ পদ অব্যর্থ ব্যক্তি, এটি কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তাহলে এই যে বিষয়টা, এইভাবে করে আমরা আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগের মাধ্যমে সমবিবর্তন করতে পারি। সেক্ষেত্রে নির্দিষ্ট ক্রমটা হচ্ছে বিবর্তন, আবর্তন এবং বিবর্তন। এখন এই যে তোমার পরবর্তী আরেকটি বচনের উদাহরণ তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করছি, সেটি কি, সাধারণত দর্শনের ছাত্ররা পরিশ্রমী হয়। তোমরা জানো সাধারণত থাকলে, সাধারণত শব্দটি থাকলে এবং তার সাথে সদর্থক চিহ্ন থাকলে সেটি বিশেষ সদর্থক বচন বা আই বচন রূপান্তরিত করতে হয়, আর যদি নয় থাকে, নগর্থক চিহ্ন থাকে, তাহলে সেটা উবচন হয়। এখানে সাধারণত দর্শনের ছাত্ররা পরিশ্রমী, এটাকে আমরা লজিক্যাল ফর্ম করেছি, কোনো কোনো দর্শনের ছাত্র হয় পরিশ্রমী ব্যক্তি, এবং এটার নাম্বার দিয়েছি 1। তারপর আমরা কি করছি, বিবর্তন করছি 1-এর, বিবর্তন করে কি পাচ্ছি, কোনো কোনো দর্শনের ছাত্র নয় অপরিশ্রমী ব্যক্তি, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে বিধেয়ের বিরুদ্ধ পদ বিধেয় হচ্ছে, এবং হচ্ছে কি, এবং হচ্ছে যে গুণ ভিন্ন হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা কি পেলাম, ও বচন পেলাম। ও বচনকে 2 নম্বর আমরা দিয়ে চিহ্নিত করলাম। এবার যখন 2-এর আবর্তন করতে যাচ্ছি তখন সেখানে আমরা দেখছি যে 2 নম্বর বচনটা তো ও বচন, এবং ও বচনের বৈধ আবর্তন হয় না। তাই এই ধাপে আমাদের কিন্তু লিখতে হবে যে ও বচনের বৈধ আবর্তন হয় না, এবং এই যেহেতু ও বচনের বৈধ আবর্তন হয় না, অর্থাৎ মধ্যবর্তী একটি ধাপ করা যাচ্ছে না, তাই সমবিবর্তন অর্থাৎ যে আই বচনের সমবিবর্তন, এই আই বচনের বৈধ সমবিবর্তনও কিন্তু করা যাচ্ছে না। সে কারণেই বলা হয় যে এ ই আই ও এই 4টি বচনের ক্ষেত্রে, এ ই আই ও এই 4টি বচনের ক্ষেত্রে সমবিবর্তন করতে গেলে
এ বচনের ক্ষেত্রে সমবিবর্তন করে আমরা কি পাই? আরেকটি এ বচন পাই। ই বচনের ক্ষেত্রে সমবিবর্তন করে আমরা কি পাই? ই বচনের ক্ষেত্রে সমবিবর্তন করে ও বচন পাই। যেহেতু ই থেকে আই হয়, আই থেকে আবর্তন করলে ই থেকে এ হয়, এ থেকে আবার আবর্তন করলে আই হয়, এবং আই থেকে যখন আমরা বিবর্তন করি তখন সেটা ও বচন পাওয়া যায়। তাই ই বচনে সমবিবর্তন করলে আমরা কি পাই? ও বচন পাই। ও বচনে যখন সমবিবর্তন করি তখন সেটা আমরা ও বচন আরেকটি পাই। কিন্তু আই বচনের ক্ষেত্রে সমবিবর্তন করা যায় না, যেহেতু আই বচনের একটি মধ্যবর্তী পর্যায়ে ও বচনের তোমার আবর্তনের প্রসঙ্গ এসে যায়। আমরা আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন এই তিনটি বিষয় নিয়ে, তিনটি অমাধ্য অনুমানের তিনটি যে প্রকার তোমাদের উচ্চ মাধ্যমিকের এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, দুটো এপিসোডের মধ্য দিয়ে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং একই সাথে এই অধ্যায় থেকে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন থাকবে, এবং 6 নম্বরের প্রশ্নের মধ্যে যে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলোর কথা উল্লেখ করেছি। যেমন তোমাদের আবর্তনের স্বরূপ বা আবর্তনের যে নিয়মগুলো সেগুলো উদাহরণসহ উল্লেখ করতে বলতে পারা যেতে পারে। যেমন বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের যে নিয়মগুলো সেগুলো তোমাদের উদাহরণসহ উল্লেখ করতে হতে পারে। আবর্তনের ক্ষেত্রে সরল এবং সীমিত আবর্তনের পার্থক্য, এ বচনের সরল আবর্তন কেন হয় না বা কোন কোন ক্ষেত্রে এটা সম্ভব, ও বচনের আবর্তনের ক্ষেত্রে নিষেধমূলক আবর্তন এবং নিষেধমূলক আবর্তনকে বৈধ বলা যায় কিনা ইত্যাদি প্রসঙ্গ থাকতে পারে। এবং হচ্ছে যে সমবিবর্তনের ক্ষেত্রে কিন্তু কোনো একটি বিশেষ বচনে সমবিবর্তন তোমাদের করতে দিতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যদি এইটা জিজ্ঞাসা করা হয় যে সমবিবর্তন এই যে প্রক্রিয়াটা এখানে আমরা দেখছি যে আবর্তন এবং বিবর্তনকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে যুগ্মভাবে প্রয়োগ করা হচ্ছে, একই সাথে প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটাকে আমরা অমাধ্যম অনুমান কেন বলবো? অমাধ্যম অনুমান এই কারণেই যে যদিও আমরা এই প্রক্রিয়াগুলোকে, এই পদ্ধতিগুলোকে যুগ্মভাবে নির্দিষ্ট ক্রম অনুসারে প্রয়োগ করছি, তাহলেও আমরা কিন্তু আলটিমেটলি একটাই সিদ্ধান্ত করছি যে মধ্যবর্তী বাক্যগুলো আমরা আমাদের সুবিধার জন্য ব্যবহার করছি, কিন্তু উই ক্যান ডাইরেক্টলি ড্র দ্য কনক্লুশন ফ্রম দ্য প্রেমিস, যে যুক্তিবাক্য থেকে সরাসরি আমরা সিদ্ধান্ত করতে পারি। তার জন্য আমি তোমাদের প্রথমে বলে নিলাম যে যুক্তিবাক্যের উদ্দেশ্যের যে বিরুদ্ধ পদ সেটি সিদ্ধান্তের বিধেয় হবে, আর যুক্তিবাক্যের বিধেয়ের যে বিরুদ্ধ পদ সেটি সিদ্ধান্তের কি হবে? সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এইভাবে করে যদি আমরা সরাসরি যেহেতু করতে পারি, তাই সেক্ষেত্রে এই সমবিবর্তন প্রক্রিয়াটিকেও আমরা কি বলতে পারি? আমরা অমাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত বলে থাকি। অমাধ্যম অনুমান সম্পর্কে তোমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে, তোমাদের উপকারে লাগবে। আজকের মতো অমাধ্যম অনুমান সম্পর্কে আমাদের এই দ্বিতীয় পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি।